আসসালামু আলাইকুম। সো আমাদের গত ক্লাসে যেই লেসনগুলো ছিল আমি আশা করি তোমরা সেটা বাসায় করেছো, তাই না? আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি পার্ট 2 দিয়ে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বসের পরবর্তী যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, আমরা আজকে রুল 20 থেকে শুরু করব। গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আবার শুরু করতে যাচ্ছি। রুল নাম্বার 20। এখানে দেখো, মোর দেন ওয়ান সিঙ্গুলার ভাবকে ফলো করে, কিন্তু মোর দেন ওয়ান, টু অথবা থ্রি প্রভৃতি প্লুরাল ভাবকে নির্দেশ করে। ওকে, আচ্ছা, আমরা লিখতে পারি এরকম: মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার ভাব, আর মোর দেন টু অর থ্রি প্লাস কি প্লুরাল ভাব, এরকম লেখা যাবে। মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার ভাব। ওকে, আর হচ্ছে more than two or three plus প্লুরাল ভার্ব। ওকে, এই হচ্ছে রুলস। তাহলে মোর দেন ওয়ানটা আমাদের সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে, আর মোর দেন টু থ্রি বললে প্লুরাল সাবজেক্টকে ইন্ডিকেট করে। তা নাহলে কি এটার সাথে সিঙ্গুলার ভার্ব হতে পারে না, এটার সাথে প্লুরাল ভার্ব হতে পারে না। এরকম দেখো, মোর দেন আ বয় ইজ অর ওয়াজ গিলটি। আর দেখো, মোর দেন টু বয়েজ ওয়ার প্রেজেন্ট, এরকম লিখি। মোর দেন a girl sings a song. Okay, more than a girl sings a song, এই যে সিঙ্গুলার ভাব হলো এখানে। আর লিখতে পারি more than টু অথবা থ্রি, যেটাই বলি না কেন, গার্লস সিং সংস। ওকে, তাহলে এই যে সিং হয়ে গেল প্লুরাল ভাব। ঠিক আছে, তাহলে আমরা পেলাম মোর দেন ওয়ান বললে বোঝায় হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টকে, আর যখন মোর দেন টু অথবা থ্রি বোঝাবে তখন বোঝাবে প্লুরাল সাবজেক্টকে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভাব। এবার দেখো 21-এ কি বলেছে, হাফ, হিপস, লটস প্রভৃতি সাবজেক্ট হিসেবে বসলে এটি যদি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর প্লুরাল নাউনকে নির্দেশ করলে ভার্ব প্লুরাল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এরকম, রুল 21 লিখো এরকম: হাফ অফ লেগ, লটস, হিপস, লটস, হিপস মানে কি প্রচুর, লটস প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, আবার দেখো, হাফ অর হিপস অর লটস প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। ওকে, হাফ আর হিপস অথবা লটস এর পর যদি সিঙ্গুলার নাউন আসে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর এগুলোর পর যদি প্লুরাল নাউন আসে তাহলে প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? এবার দেখো, আমরা একটা এক্সাম্পল দিই। হাফ of the mango was rotten, মানে কি আমটার অর্ধেকটা পচা পচা ছিল। তার মানে কি ওয়াজ সিঙ্গুলার ভার্ব, কারণ হাফটার পরে সিঙ্গুলার নাউন আছে ম্যাঙ্গো। এবার যদি আমরা লিখি হাফ অফ দ্য ম্যাঙ্গোজ, তখন আর ওয়াজ হবে না, ওয়ার হয়ে যাবে, ওয়ার রটেন। ওকে, ওয়াজটা হয়ে যাবে কি ওয়ার। ওকে, এই তারপর দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে 1/3, 1/4, 2/3, 3/4 ইত্যাদি পর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সেম রুল, আর লিখবো না। হ্যাঁ, হাফ অফ দ্য পপুলেশন, 1/3 অফ দ্য পপুলেশন যদি বলি তাহলে কি 1/3 অফ দ্য পপুলেশন
আর ফার্মার্স। এখানে ইজ হবে না, কারণ এই 1/3 এর পরে আমি কি ব্যবহার করেছি? প্লুরাল নাউন ব্যবহার করেছি। তার মানে কি এই শব্দগুলোর পর যদি প্লুরাল সাবজেক্ট প্লুরাল নাউন হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর এগুলোর পর যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রোল 20-21 সেম, 21-22 সেম। 23-তে দেখো 1.5 প্লুরাল নাউন কিন্তু ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো এই কথাটা 1.5, এই কথাটা 1.5 যদিও একটার বেশি বোঝায়, কি বোঝায়? একটার বেশি, কিন্তু একটার সাথে বোঝায়, এই জন্য কি হবে? সিঙ্গুলার হবে। এই যে দেখো 1.5 লেমনস ওয়াজ এনাফ, one of a half lemons was enough। তাহলে এটা 23টা একটু ব্যতিক্রম, এটা মার্ক করে রাখি আমরা, ঠিক আছে? দেখো ওয়ান অফ প্লাস কি, এখানে বলছে 1.5, এটা প্লুরাল নাউন। কেন? এগুলোর পর 1.5 প্লুরাল নাউন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, কারণ এটা সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়। ওকে, I have eaten one and a half bananas. Okay, I have eaten 1.5 bananas, অথবা 1.5 bananas was eaten by me। এখানে ওয়ার হবে না, কারণ এগুলোকে সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়। তারপর দেখো 24 নাম্বার, আনকাউন্টেবল নাউনের সাথে নান অফ ব্যবহৃত হলে, আমরা জানি যে নান অফ মানে কি? কিছুই না, তার মানে কি? সিঙ্গুলার। এটা আর বলা লাগে না, 24 নাম্বারটা আমাদেরকে করতে হবে না। বলছে আনকাউন্টেবল নাউনের সাথে নান অফ ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হবে, যেমন নান অফ দ্য বয়েজ অথবা নান অফ দ্য বয়, যেটাই বলি এটার পরে কি ভার্ব আসলে, নান অফ এর পরে ভার্ব আসলে কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু নান অফ দ্য কি, এই যে দেখো এখানে বলছে কি, নান অফ দ্য ওয়ার্ক, নান অফ দ্য ওয়ার্ক, আনকাউন্টেবল নাউনের সাথে নান অফ ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার। দেখো নান অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এবার একটা গুরুত্বপূর্ণ রুলস পড়বো আমরা, রুল 25। রুল 25 পড়বো। এখানে বলেছে নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ওকে, নট অনলি প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো প্লাস সাবজেক্ট। এক্ষেত্রে দেখো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, আবার দেখো আরেকটা রুলস, সেটা হচ্ছে নট অনলি প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। ওকে, এই হচ্ছে আমাদের রুলস। নট অনলির পর বাট অলসোর পরে, নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সে শেষের সাবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব হবে। এরকম দাঁড়াও, নট অনলি হি বাট অলসো his sister is rich। আরেকটা দেখো, not only he but also his sisters are rich। কারণ এখানে প্লুরাল সাবজেক্ট সিস্টার্স বলা আছে, আর এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য সিঙ্গুলার ভার্ব। ওকে, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে 25 একটা ইম্পর্টেন্ট রুল। এবার আমরা যাব 26 নাম্বার রুলসে। এটা দেখা যাচ্ছে একটু বড়। বলছে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, দ্যাট,
প্রশ্ন করা যখন না হয়, যখন এগুলোকে সেন্টেন্সের মাঝখানে রিলেট করার জন্য ব্যবহার করা হয়। বলছে রিলেটিভ প্রোনাউন যেমন হচ্ছে হেথি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। তার মানে কি দেখো, এই যে এখানে কি আগের নাউন বা প্রোনাউন অনুসারে সব ভার্ব বসে, মানে এরকম লিখবো আমরা। রুল 26, রুল 26টা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি বলেছে, রিলেটিভ প্রোনাউনের আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। এখানে লিখতে পারি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যানাদার সাবজেক্ট প্লাস ভার্ব। এই সেক্ষেত্রে এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, এখানে ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, আর এখানে যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে এখানকার ভার্বও প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, খেয়াল করো আগের সেন্টেন্সটায় নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সটায় পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হতো, আর এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে আগের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এই আর কোনো ডিফারেন্স নাই। দেখি এরকম, সুজন my brother, okay, who met me yesterday is a gentle boy। এটা একটু কঠিন হয়ে গেল। আচ্ছা আমি একটা সহজ এক্সাম্পল দিই, এটা যদি তোমরা বুঝবে না। ওই শেষের সাবজেক্ট ইজ, হ্যাঁ আচ্ছা বই থেকে দু একটা দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা খেয়াল করব যে যদি মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনগুলো যেমন ধরো হু, হু মানে এখানে কে না যে, হু, হুইচ, আর কি যেমন ধরো হু, হুইচ, দ্যাট, এই টাইপের যদি এগুলো মাঝখানে থাকে তাহলে সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কনসিডার করতে পারি। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে, যে দেখো এখানে হিথি, হিথি হু ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, তাহলে কি মাই বেস্ট ফ্রেন্ড, মাই ফ্রেন্ড না বইলা হিথিকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে কি হিথি হু ইজ মাই ফ্রেন্ড। আবার দেখো ইউ হু ড্যাশ আ বয় অফ 20, ইউ হু আর আ বয় অফ 20, ইউ এর সাথে আর হয় সেজন্য। আই এম নট দ্য ম্যান হু হ্যাজ লস্ট হিজ ম্যারিট, আই এম নট দ্য ম্যান হু হ্যাজ লস্ট হিজ ম্যারিট। তার মানে আমরা বুঝলাম যে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। প্রথম সাবজেক্টে যদি প্লুরাল হয় তখন ভার্বটা প্লুরাল হবে, প্রথম সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, এবার দেখো রোল 27-এ কি বলা আছে, অ্যাজ বা দেন এর পরে প্রোনাউনের কেস নির্ণীত হয় প্রসঙ্গের অর্থানুসারে এবং সেই প্রসঙ্গের উপরে ভিত্তি করে ভার্ব বসে। ওকে, 27, আচ্ছা 26টা আমরা মুছে দিই, 25, 6 মুছে দিই। রুল 27-এ কি বলেছে দেখো, বলছে এজ বা দেন এর পরে প্রোনাউনের কেস নির্ণীত হয় প্রসঙ্গের অর্থ অনুসারে এবং সেই প্রসঙ্গের উপরে ভিত্তি করে ভার্ব বসে। যেমন দ্য রোড অফ খুলনা ড্যাশ বেটার দেন দ্যাট অফ যশোর। তার মানে কি প্রথম সাবজেক্ট অনুসারে দ্য রোড অফ খুলনা, রোড বলছে এখানে, রোডস বলে নাই, সেই জন্য কি ইজ হয়েছে। আবারটা দেখো দ্য রোডস অফ খুলনা আর বেটার দেন দোজ অফ নড়াইল। ওকে, তাহলে আমরা এখানে দেখি অ্যাজ,
এই as এর আগে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস as প্লাস সিঙ্গুলার ভার্ব, আমরা যা করতেছি সব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট। আর হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লাস as প্লাস প্লুরাল ভার্ব। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস as প্লাস সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট প্লাস as প্লাস প্লুরাল ভার্ব। তাহলে দেখো দ্য রোড অফ খুলনা, এখানে রোড বলছে একটা রোড, সেজন্য কি হয়েছে ইজ হয়েছে। আর পরেরটা দেখো দ্য রোডস অফ খুলনা, প্লুরাল, এই জন্য হয়েছে আর। ওকে, এবার রোল 28-এ দেখো নাউন ক্লজে কোনো ফ্রেজ জিরান্ড ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে বসে তবে ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, নাউন ক্লজে কোনো ফ্রেজ জিরান্ড ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, এই যে টু আর, ঠিক আছে, টু ডান্স, তার মানে কি টু আর, টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি আমরা কি ইনফিনিটিভ। কি বলি ইনফিনিটিভ। তাহলে টু আর এটা সিঙ্গুলার হিসেবে কনসিডার করতে হবে, এই যে ভার্ব সিঙ্গুলার, এগুলো যদি সাবজেক্ট হিসেবে আসে। ফ্রেজ প্লাস অর জিরান্ড অর ইনফিনিটিভ প্লাস সিঙ্গুলার ভার্ব এখানে লিখবো। এখানে আমরা দেখি রুল 27, রুল হবে 28। ফ্রেজ অর জিরান্ড অর ইনফিনিটিভ প্লাস সিঙ্গুলার ভার্ব, এক্ষেত্রে ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। ওকে, যে কোনো ফ্রেজ অথবা জিরান্ড অথবা ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে আসে, এগুলো কি অ্যাজ সাবজেক্ট হিসেবে আসতে হবে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন আমরা লিখলাম টু আর ইজ হিউম্যান, এই যে ইজ হলো টু আর, এটা হচ্ছে একটা কি ইনফিনিটিভ, এটা একটা ইনফিনিটিভের এক্সাম্পল। ওকে, ইনফিনিটিভ। তাহলে এগুলো যখন ইনফিনিটিভ হিসেবে আসবে তখন সিঙ্গুলার ভার্ব নিবে, কারণ এগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কনসিডার করা হয়। আর যদি বলি ওয়াকিং, ওয়াকিংটা কি হিসেবে আসলো, ওয়াকিংটা এসেছে জিরান্ড হিসেবে, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে দেখো এখানে এটা এই ওয়াকিং শব্দটা এসেছে জিরান্ড হিসেবে। তখন যখন একটা ফ্রেজ অথবা একটা জিরান্ড অথবা ইনফিনিটিভ সাবজেক্টের সেন্টেন্স হিসেবে আসে তখন এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কনসিডার করা হয় এবং ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে 28টা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো। এবার আমরা 29-এ আসবো। রুল 29-এ কি বলা আছে দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অডিশন টু, অ্যাকম্পানিড বাই ইত্যাদি ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে বসলে তার পূর্বে নাউন বা প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বসে। ওকে, তার মানে কি এই ফ্রেজগুলা যদি আসে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলোর আগে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট মানে প্রথম সাবজেক্ট অনুসারে কি হবে ভার্ব হবে। এই যে আলী অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার হ্যাজ কাম, র্যাম অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার। আবার দেখো দে অ্যাকম্পানিড বাই দেয়ার ফাদার হ্যাভ অ্যারাইভড, আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস এম টু ব্লেম। ওকে, তার মানে আমরা একটু লিখি 29টা, রুল 29টা আমরা একটু লিখবো, কারণ সব আমরা আসলে মুখে মুখে বললে পারবো না, আবার সব লিখলেও পারবো না। যেগুলো যেগুলো লেখার মতো সেগুলো আমরা বোর্ডে লিখাচ্ছি, তোমরা একটু বই সাথে নিয়ে আমার সাথে সাথে ট্রাই করো। রুল 29 দেখো এখানে কিছু শব্দ আছে as well as, along with, তবে কি together with, in addition to, together with,
ইন এডিশন টু এটসেট্রা, আরগুলা লিখলাম না। এগুলোর আগে যেই সাবজেক্টটা থাকে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, আর এটার পরে এগুলোর পরে প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বটা হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট, এটাকে লিখি অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। ওকে, লেখো এরকম ইউ as well as he are guilty. Okay, we as well as our mother. Okay, prepare food. এই যে we as well, তাহলে এই we হতে ভার্বটা হয়ে গেছে প্লুরাল, আবার এখানে ইউ অনুসারে ভার্ব হয়েছে আর। তার মানে এই শব্দগুলো যদি আসে সেন্টেন্সে as well as, along with, together with, in addition to, এগুলো যদি আসে সেক্ষেত্রে এগুলোর আগে একটা সাবজেক্ট হয়, পরে একটা সাবজেক্ট হয়। প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর প্রথমটা যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ভার্বটাও কি প্লুরাল। এবার নর্মালি অল এর পরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু প্রবাদ বাক্য বা প্রভার্বিয়াল ওয়ার্ডে অল এর পর ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, এর একটু আমরা লিখি রুল 30, all plus plural verb. All the boys are present today. তাহলে এই all plus plural verb বসলো। কিন্তু in case of প্রভার্বের ক্ষেত্রে all plus সিঙ্গুলার ভার্ব। যেমন ধরো লিখতে পারি আমরা all that glitters is not gold. All that glitters is not gold. এই যে ভার্ব ইজ, মানে চকচক করলেই শোনা হয় না। তার মানে এখানে অল এটা একটা প্রভার্ব, এটা একটা কি প্রভার্ব বা একটা প্রবাদ বাক্য, বাংলায় বলে প্রবাদ বাক্য। প্রভার্ব ইংলিশে, বাংলায় বলে কি প্রবাদ বাক্য। ওকে, সো প্রভার্বের ক্ষেত্রে অল এর পরে ভার্ব আসলে সেটা সিঙ্গুলার হবে, আর নর্মালি অল এর পরে ভার্ব আসলে প্লুরাল হবে। ওকে, ওকে, এবার আমরা দেখি রুল 31, কোন সেন্টেন্সে নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য, পরিমাণ, দূরত্ব বোঝাতে ভার্ব সিঙ্গুলার হয়। যদি বলি আমরা 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ওকে, আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে কোনো সেন্টেন্সে যখন পরিমাণ কিংবা দূরত্ব কিংবা দৈর্ঘ্য একত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার। ওকে, যেমন কি 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স আমি বললাম, এখানে আছে এই যে $100 ইজ মাই ক্যাশ। এই যে একত্রে বোঝানো হয়েছে, এই পরিমাণটাকে একত্রে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, তাহলে রুল 30 পর্যন্ত আমাদের শেষ। এবার আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি।
এবার দেখো রুল 32, 31 পর্যন্ত শেষ করলাম, 32-তে আসলাম। কোনো সেন্টেন্সে জোর দেয়া বা জোরালো ভাব প্রকাশ করার জন্য মূল ভার্বের পূর্বে ডু বসে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যুক্ত সেন্টেন্সগুলো রাইট ফর্ম অফ ভার্বস করেছি। এবার আমরা টেন্স বেস যেগুলো সেগুলো শুরু করব। দেখো বলছে কোনো কিছুতে যখন জোর দেয়া বোঝায় তখন আমরা ডু ব্যবহার করি। এই যে দেখো, আমরা যখন কি করি, ওথ করি বা শপথ করি, তখন কি আমি শপথ করিতেছি যে, তাই না? ইংলিশে বলে যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই টাইপ। ঠিক আছে, আই ডু হিয়ার বাই অথরাইজ ইউ, তার মানে কি ইম্পর্টেন্স দিয়ে করা, জোর দিয়ে বা জোরের মাধ্যমে করা বা জোরালোভাবে ভাব প্রকাশ করা বোঝায়। সেক্ষেত্রে আমরা কি ভার্বের আগে একটা ডু ব্যবহার করি। এই যে শি টু ডু, তাহলে শি ডাজ হয়ে গেল, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডুটা হয়ে গেল কি ডাজ হয়ে গেল। তাহলে দেখো না, রুল 32-তে যেটা বলেছে, বসে কোনো সেন্টেন্সে জোর দেয়া বা জোরালো ভাব প্রকাশ করার জন্য মূল ভার্বের পূর্বে ডু বসে, আর থার্ড পার্সন বোঝালে ডাজ, এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের জন্য কি ডু বসে। এই যে দেখো, আই ডু হিয়ার বাই অথরাইজ ইউ, তারপর কি ইউ ডু হ্যাভ টু ডু দিস, এরকম। অথবা আমরা এরকম লিখতে পারি, শি ডাজ টেক এক্সারসাইজ রেগুলারলি। ওকে, এবার দেখো রুল 33টা আমরা দেখব একটু। আমাদের রুল নাম্বার 33, এখানে কি বলেছে, দেয়ার ড্যাশ। এখানে যদি সিঙ্গুলার নাউন থাকে, আ প্রাইমারি স্কুল, in our village, তাহলে ইজ হবে, সিঙ্গুলার ভাব হবে, তাই না? ঠিক তেমনি যদি আমরা দেয়ার এর পর প্লুরাল ভাব পাই, সেম জিনিসটাই দেখো, দেয়ার ড্যাশ টু প্রাইমারি স্কুলস in our village, তাহলে এখানে হবে আর, কারণ এই টু প্রাইমারি স্কুলস বলছি, এটা হচ্ছে কি প্লুরাল নাউন, তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল ভার্ব হবে। ওকে, এটাই বলছে এখানে। এই যে নন রেফারেন্সিয়াল দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়। এই যে দেয়ার ইজ অথবা ওয়াজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার আর অর ওয়ার মেনি পিপল ইন দ্য রুম। ওকে, এবার দেখো প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে তার শেষে আইএনজি যোগ করতে হয়। ওকে, শুধুমাত্র টু ছাড়া। এটাকে আমরা এরকম লিখতে পারি, রুল 34, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে তার শেষে আইএনজি যোগ করতে হয়। ওকে, এই যে উইদাউট নোয়িং আই উইল নট কন্ডেম হার। আচ্ছা, এরকম লিখি, হোম আর ইউ। আচ্ছা, আমরা এরকম লিখি, সেন্টেন্স আকারে না লিখে আমরা এরকম লিখি, I am fond of flying kites। এই যে অফ, তারপর ভার্বের শেষে আইএনজি। ওকে, we are looking for getting a car। ওকে, তার মানে কি এই যে একটা প্রিপোজিশন আসলো অফ, এই জন্য ভার্বের শেষে আইএনজি।
তাহলে আমরা বুঝলাম যে প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে তার শেষে আইএনজি যোগ করতে হয়। এবার দেখো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝায়। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? কিন্তু যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস ইএস যোগ করা লাগে। এটা খুবই সহজ রুল, এটা মার্ক করে রাখো, কিন্তু এটা আমরা বোর্ডে করব না। এই যে দেখো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে তার মানে কি রিপিটেড অ্যাকশন। আমরা শিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স তিনটা ফ্যাক্টকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে কি রিপিটেড অ্যাকশন, মানে কি যেই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে সেটা। আর শিখেছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা মানুষের অভ্যাস, আমি নিয়মিত করি। তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তার মানে কি এগুলো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্য বলছে সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলো, এই টাইম ফ্রেজগুলো লেখা থাকে, যেমন অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, আরও আছে অকেশনালি, হ্যাঁ, এই টাইপের শব্দগুলো থাকলে সেক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি এই 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 টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। আমরা পরের এক্সাম্পলটা দেখতে পাচ্ছি কি রচিতা অলওয়েজ ফিলস টেনশন। এই যে দেখো এখানে কি অলওয়েজ লেখা ছিল, তার মানে প্রেজেন্ট টেন্স, কিন্তু ফিলের শেষে একটা এস যোগ করলাম, ফিলস, যেহেতু রচিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো শি অলওয়েজ, শি ওয়াক্স অন দ্য হাই রোড এভরিডে, ঠিক আছে, শি ওয়াক্স সেম। তাহলে দেখো এবার বলছে রুল 36, এটা একটা এক্সট্রা রুল বানানো হলো। ইউনিভার্সাল ট্রুথ বোঝালে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। দ্য স্কাই ইজ ব্লু, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। তার মানে আমরা যখন ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা আমরা কি রিপিটেড অ্যাকশন বোঝাবো, সব সিম্পল প্রেজেন্ট। এরকম আমরা লিখি, একটা হচ্ছে কি রিপিটেড অ্যাকশন, আর হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, HABI, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এগুলো সব প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এবার আমরা রুল 37 দেখব। রুল 37, এই যে দেখো বলছে ক্যানট হেল্প, ক্যানট বিয়ার, বি প্লাস ইউজ টু, গেট ইউজ টু, ওয়ার্ড উইথ প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, উড ইউ মাইন্ড, প্রেফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু ইত্যাদির পরে ভার্বের শেষে আইএনজি যোগ করা লাগে। ঠিক আছে, আমরা এটা রুলস দেখলে বুঝবো। এটা আমরা রুল 37 আর রুল 38 দুইটাকে বইতে স্টার মার্ক দিব এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমরা এবার দেখি। যেমন আই ক্যানট হেল্প, এই যে দেখো ক্যানট হেল্পের পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। লাফিং, লাফটা কি হয়ে গেল, লাফিং। পরেরটা দেখো আই ক্যানট বিয়ার, এই যে ক্যানট বিয়ারের পরে ভার্ব আসলেও কি হয়ে যায়, আইএনজি যোগ করতে হয়, সাফারিং। ইউজ টু, ইউজ টুর পরে ভার্ব আসলে কি নর্মালি টু এর পরে ভার্ব আসলে প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু যখন কিছু ফ্রেজ আছে ইউজ টু, অ্যাকাস্টম টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো শেষে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। ওকে, সো আই ক্যানট হেল্প লাফিং, আই ক্যানট বিয়ার সাফারিং, আই ইউজ টু লিভিং। তারপর দেখো আবার ইউজ টু আছে, আই গট ইউজ টু স্মোকিং, দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, ওয়ার্থের পরেও কি বি ওয়ার্থ, বি প্লাস ওয়ার্থ, শুধু ওয়ার্থ আসলে ওয়ার্থের পরে ভার্বের আইএনজি যোগ করতে হয়। দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং। তা উইথ ডান্সিং, এই যে প্রিপোজিশন প্লাস কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই যে উইথ ছিল প্রিপোজিশন, তারপর ডান্সটা ডান্সিং হয়ে গেল, উইথ ডান্সিং। তারপর দেখো বাই গিভিং, সেম। আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, ঠিক আছে, উইথ আ ভিউ টু, এই যে দেখো উইথ আ ভিউ টু দেয়া আছে, উইথ আ ভিউ টু পরেও ভার্ব আসলে আইএনজি। তারপর আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং। তবে কি ফিল, ফিল লাইক, এই লাইকের পরে ভার্ব আসলে কি হবে, ফিল লাইক, ফিল লাইক কথাটার পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে, আই ফিল লাইক ক্রাইং। তারপর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে ভার্ব আসলে কি হবে, আইএনজি, উড ইউ মাইন্ড, ডিভোটেড টু, এডিক্টেড টু, সবগুলো এগুলো একটু মেমোরাইজ করে ফেলতে হবে।
এই রুল 37 এগুলো সব মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ তোমরা এগুলো কনফিউজ হয়ে যাবে। এবার আসলো আমাদের রুল 38, এগুলোকে বলে বেয়ার ইনফিনিটিভ। এগুলোর পরে ভার্ব যখন আসবে তার আগে নর্মালি একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব হয় সেক্ষেত্রে শেষের ভার্বের আগে আমরা একটা টু বসাই, কিন্তু এই সেন্টেন্সগুলা এই ভার্বগুলো থাকলে তারপরে বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার মানে হচ্ছে ফাঁকা, মানে উজ্জ্ব থাকে, দেখা যায় না। দেখো আই লেট হিম টু গো দেয়ার না হয়ে আই লেট হিম গো দেয়ার। তাহলে দেখো বেয়ার ইনফিনিটিভগুলো কি কি সেগুলো মেমোরাইজ করতে হবে। লেট, মেক, সি, বিহোল্ড, ওয়াচ, হিয়ার, বিড, নিড, ডেয়ার, ফিল, ক্যানট বাট, ইউজ টু, এগুলো। তারপর মডাল অক্সিলারির পরেও ভার্ব আসলে কি হবে, কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উড রাদার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু ইত্যাদি, এগুলোর পরে ভার্ব আসলে প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে লিস্টটা দেখে দেখি আমি। আই লেট হিম গো দেয়ার, আই লেট হিম টু গো দেয়ার লাগবে না, কারণ লেটের পরে ভার্ব আসলে বেয়ার ইনফিনিটিভ হয়। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, নট টু ডু, মেকের পরে ভার্ব আসলেও বেয়ার ইনফিনিটিভ হয়। আই স হিম টু গো দেয়ার হবে না, আই স হিম গো দেয়ার ইন সাইলেন্স, তার মানে কি সি ভার্ব, সি এর পাস্ট ফর্ম। I behold him reap the crops. I watched him leave the room. I cannot but shed tears. ওকে, এরকম এগুলো দেয়া আছে, এগুলো তোমরা দেখলেই পারবে। এইবার আমরা যাব রোল নাম্বার 39-এ। ওকে, তাহলে দুইটা লিস্ট দেখলাম আমরা। একটা ছিল কিছু ভার্ব, কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে ভার্ব আসলে তার শেষে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে। আবার কিছু লিস্ট দেখলাম যেগুলোর পরে ভার্ব আসলে বেয়ার ইনফিনিটিভ হয়, তার মানে কি এই ভার্বগুলোর পরে যদি অতিরিক্ত আরেকটা ভার্ব অ্যাড করি সেক্ষেত্রে তার আগে আমাদেরকে টু লিখতে হয় না, ঠিক আছে। এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ। তার মানে যেখানে আমরা টু বসাবো না, শুধু ভার্বটা বসাবো, সেটাকে বলবে বেয়ার ইনফিনিটিভ। ওকে, এইবার আমরা দেখি রোল 39। আচ্ছা, আমি তার আগে একটু বোর্ডটা রাব করি। আমরা এখন 84 পেজ পড়ছি, তাই না? তাহলে আমি লিখি 83, 84, আমরা দুইটা পেজ। আগেরটা ছিল কত, 81, 82, তাই না? এটা 83, 84। এবার দেখো রোল নাম্বার 39 বলছে সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, মাস্ট, লেট, নিড ইত্যাদি থাকে তাহলে প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং টু থাকলে তা লোপ পায় অথবা ভার্বের বেস ফর্ম বসে। এটা তো আগেরটাই আমরা দেখলাম, তাই না? এই যে উড বেটার, উড রেদার, এখানে এখানে একটা নতুন রুলস বানানো হয়েছে, সেম। এটাকে আমরা আর অতিরিক্ত করে লিখবো না। রুল 39টা দেখো, সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড সুনার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, মাস্ট, লেট, নিড, ডেয়ার ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম। যে আই হ্যাড বেটার কি গো হোম বাই দিস টাইম, আই হ্যাড বেটার গো হোম, ইউ উড রাদার ডু দিস হোমওয়ার্ক, এরকম। তাহলে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব থাকে তাহলে সাধারণত বন্ধনীতে প্রদত্ত ভার্বের আইএনজি ফর্ম অথবা বেয়ার ইনফিনিটিভ লুপ্ত ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। উল্লেখ্য দুই ক্ষেত্রে সেন্টেন্সের অর্থ এই যে আই স হিম গোয়িং, আই স হিম গো, দুইটাই হবে। দেখো রুল 40, তাই না? আচ্ছা, আমরা একটু রুল 40টা নিয়ে ডিসকাস করব। এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট রুল। আচ্ছা দেখো, আই স হিম ব্র্যাকেটে ছিল গো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুইভাবে লিখতে পারি। আই স হিম গোয়িং, এটাও কারেক্ট, অথবা আই স হিম গো, এটাও কারেক্ট। একটা হচ্ছে আই স হিম গোয়িং, সেটা যেমন কারেক্ট, আর একটা আই স হিম গো, এটাও কারেক্ট। কেন কারেক্ট? দেখো, একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই গো প্লাস আইএনজি, এটা হয়ে গেছে কি পার্টিসিপল, আর এই যে শুধু গো এটা হয়ে গেছে কি বেয়ার ইনফিনিটিভ, মানে টু বসালাম না, এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে রুল 40 আমরা দেখলাম কোন সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে সাধারণত ব্র্যাকেটের ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয় অথবা বেয়ার ইনফিনিটিভ বসে বা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দুইভাবেই করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুলস, আমরা 40 পর্যন্ত শেষ করেছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় হোমওয়ার্ক দিলাম আমি,
রিভিউ রুল 1 to 40 at home. ওকে, এটা রুল 1 থেকে 40 পর্যন্ত তোমরা বাসায় দেখবে এবং একটু রিভিউ করে আসবে, যাতে করে আমরা পরবর্তীতে যখন এগুলো প্র্যাকটিস করব তখন যাতে তোমরা ইজিলি পেতে পারো, খুব সহজভাবে তোমরা যাতে আনসার করতে পারো। ঠিক আছে, তো শেষ করছি এই আশা ব্যক্ত করে যে তোমরা ঠিকমতো সময়ের কাজটা সময় করবে। খোদা হাফেজ।